নমস্কার, আমি ডক্টর রিয়া। আমি আজকে জিডিএমও 2025-এর যে সিরিজটা আমার চ্যানেলে আমি করছি তার পার্ট 2 হিসেবে এই ভিডিওটি বানাচ্ছি। তো আজকে আমার ভিডিওর মূল বিষয় হলো জিডিএমওর ইন্টারভিউ। তো জিডিএমওর ইন্টারভিউতে কী ধরনের কী প্রশ্ন করা হয়, কী ধরনের জিনিস প্রিপারেশন নিয়ে গেলে একটু সুবিধে হয়, এই বিষয়গুলো নিয়েই আমি আজকে আলোচনা করব। তো প্রথমেই বলি যে জিডিএমওতে 2025-এর যে প্রোফর্মাটা দেওয়া হয়েছে ইনফরমেশন বুলেটিন হিসেবে, সেখানে কিন্তু বলা রয়েছে যে যদি গভর্নমেন্ট চায়, যদি প্রয়োজন মনে করে, সেক্ষেত্রে তারা কিন্তু পরবর্তীকালে এমসিকিউ বেসড কোনো পরীক্ষা বা রিটেন এক্সাম কম্পিউটার বেসড সেটা কিন্তু তারা নিতে পারেন। তো যদি কম্পিউটার বেসড টেস্ট হয়, সেক্ষেত্রেও আশা করা যায় যে জিডিএমওর ইন্টারভিউতে যে ধরনের প্রশ্নগুলো করা হতো এতদিন, সেই ধরনের প্রশ্নগুলোই কিন্তু প্রায়োরিটি পাবে, সেটাকেই হয়তো এমসিকিউ ফরম্যাটে দেবে। তার সঙ্গে নিট পিজিটাকে খুব একটা রিলেট করা উচিত হবে না, কারণ নিট পিজির প্রসপেক্ট অন্য, আর জিডিএমওর ইন্টারভিউ বা জিডিএমওতে সিলেকশনের যে প্রয়োজনীয়তা সেটা একদমই অন্য। জিডিএমওর মেন উদ্দেশ্য হচ্ছে জিডিএমও নেওয়ার যাতে একদম গ্রাসরুট লেভেলের হেলথ কেয়ার ঠিকমতো প্রোভাইড করা যায়। কাজেই নিট পিজিতে যে ধরনের প্রশ্ন তোমরা দেখছো সেইগুলো জিডিএমওতে সেই ধরনের প্রশ্নই থাকবে, এটা সবসময় এক্সপেক্ট করো না। অবশ্যই প্রিপারেশন থাকলে নিট পিজির ডেফিনেটলি জিডিএমও ইন্টারভিউ বদলে যদি পরীক্ষা হয় সেক্ষেত্রেও তোমরা সুযোগ সুবিধা নিশ্চয়ই পাবে। কিন্তু আপাতত আমি যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে যে এতদিন যেহেতু শুধু ইন্টারভিউ হয়েছে, তাই ইন্টারভিউতে কিভাবে কি জিজ্ঞাসা করা হতো, বা আগামী দিনেও যদি ইন্টারভিউ হয় ডেফিনেটলি সেই ধরনের প্রশ্ন বা সেই বিষয়গুলির ওপরেই প্রশ্ন করা হবে। তো প্রথমেই যে বিষয়টা আমি বলবো যে আমার নিজের ইন্টারভিউ, যেটা 2022-এর এপ্রিল মাসে হয়েছিল, 2021-এ যে রিক্রুটমেন্ট নোটিশ বেরোয় তার জন্য। তো সেক্ষেত্রে কি কি প্রশ্ন আমাকে করা হয়েছিল সেটা আলোচনা করব, এবং তার সঙ্গে আরও বিভিন্ন অন্যান্য বন্ধু বান্ধবের সাথেও আমরা সেখানে আলোচনা করে কিছু জানতে পারি যে তাদেরকে কী ধরনের প্রশ্ন করা হয়। এছাড়াও যারা জিডিএমও ছাড়াও অন্যান্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছো, সেটা এনএইচএম, এনইউএইচএম, আদার কোনো কন্ট্রাকচুয়াল চাকরি বা রেল, সেল, যে কোনো কিছু হতে পারে, সেন্ট্রালের বিভিন্ন ইন্টারভিউ, ইএসআই। তো এই ধরনের ইন্টারভিউ যারা প্রচুর দিয়েছো তারা কিন্তু অলরেডি জানো যে একটা জেনারেল ডিউটি মেডিকেল অফিসার বা মেডিকেল অফিসার এমবিবিএস যোগ্যতার যারা, তাদেরকে কি ধরনের প্রশ্ন করা হয় তারা এটা অলরেডি জানো। কিন্তু আমার ভিডিওটা করা মূলত ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য, যাদের এই ধরনের ইন্টারভিউর অভিজ্ঞতা খুব একটা নেই, যারা প্রচুর ইন্টারভিউ এর মধ্যে হয়তো দিয়ে ফেলোনি, বা যারা হয়তো সবেমাত্র হাউস স্টাফশিপ করছো ইন্টার্নশিপ কমপ্লিট করে, তাই এটাই হয়তো মেবি তার জীবনের হয়তো প্রথম চাকরির ইন্টারভিউ। তো তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে এই ভিডিওটা একটু হলেও উপকারে আসবে। তো প্রথমেই আমি আসি যে একদম প্রথমে তুমি যখন ইন্টারভিউ রুমে যাবে, তোমার কাছে বেশ কিছু ডকুমেন্টস নিয়ে যেতে বলা হবে, সেগুলো নিয়েই তোমাকে যেতে হবে ডেফিনেটলি, এবং সিরিয়াল নাম্বার ওয়াইজ ওখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে। সেখানে প্রথমে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। বাড়ি কোথায় এটা জিজ্ঞেস করে, বাড়িটা কোন ডিস্ট্রিক্ট সেটা জিজ্ঞেস করবেই। আর আন্ডার গ্র্যাজুয়েট কোন কলেজ থেকে পড়েছো এটা জিজ্ঞেস করবে। এরপর আফটার ইন্টার্নশিপ তুমি কোথাও কিছু কাজ করেছো কি না, সেটা গভর্নমেন্ট হতে পারে, প্রাইভেট হতে পারে, কি কি কাজ করেছো সেটা ওনারা জিজ্ঞেস করবেন। এবার বলি, প্রশ্নটা অনেক ক্ষেত্রেই বাড়ি কোথায় এখান থেকে স্টার্ট হয়ে যায়। ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু ডিস্ট্রিক্ট আছে যেখানে বিশেষ কিছু কিছু ডিজিজের প্রিভ্যালেন্স বেশি। তো এটা যার যেখানে বাড়ি সে সেটা জানো। কোথাও হয়তো ম্যালেরিয়া বেশি হয়, কোথাও ডেঙ্গু বেশি হয়। আমার যেমন বাঁকুড়া, পুরুলিয়া এই এরিয়াতে
লেপ্রসি বেশি হয়। তো বাঁকুড়া পুরুলিয়া শুনলেই ওদের একটা টেন্ডেন্সি থাকে যে ওরা লেপ্রসি রিলেটেড প্রশ্ন তাকে করবে, কারণ যে বাঁকুড়া মানে বাঁকুড়াতে বাড়ির থেকেও বড় কথা, বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলো থেকে যারা এমবিবিএস পড়েছো তারা ডেফিনেটলি নিজেদের ইন্টার্নশিপ বা আউটডোর পেশেন্ট হিসেবে লেপ্রসি কেস বেশ ভালো রকমই দেখে থাকবে। তো সেই কারণে এই ধরনের কোয়েশ্চেনগুলো এক্সপেক্ট করা যায়। যেহেতু আমার বাঁকুড়া মেডিকেল কলেজ ছিল, আমাকে এইগুলো ফেস করতে হয়েছে। আর এটা ডিপেন্ড করছে তোমার কোন ডিস্ট্রিক্ট তুমি বলছো তার উপর, বা তোমার ইউজির কলেজটা কোথায় বলছো। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাকে জিজ্ঞাসা করা হলো তুমি কোথায় কাজ করছো। তো সেই কাজটা যেটা বলছো, এবার সেই কাজ রিলেটেড কোয়েশ্চেন শুরু হয়। ধরো তুমি বললে যে আমি চেস্ট মেডিসিনে হাউস স্টাফশিপ করেছি, তো তখন চেস্ট মেডিসিনের হাউস স্টাফশিপের যে তুমি কাজগুলো করেছো বা শিখেছো সেই রিলেটেড প্রশ্ন তোমাকে করতে পারে। নেক্সট যদি তুমি বলো যে আমার যেমন আমি সেই সময় একটা প্রাইভেট কর্পোরেট হসপিটালে চাকরি করতাম, তো সেটার কথা শুনে ওনারা আমাকে বলেন যে ওখানে তোমাকে কী ধরনের ডিউটি করতে হয়। তো আমি বলি যে আমি সার্জিক্যাল ওয়ার্ডে আরএমও হিসেবে চাকরি করতাম। তো ওনারা আমাকে তখন বেশ কিছু প্ল্যান্ড ওটি যে সার্জারিগুলো হয়, ধরো গল স্টোন, হার্নিয়া, এই ধরনের কিছু ওটির প্রি অপারেটিভ প্রিপারেশনে কী কী দিতে হয় পেশেন্টকে, কী কী করতে হয়, কী কী ইনভেস্টিগেশনস লাগে, এই ধরনের কিছু সাধারণ প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেছিলেন। যদি তোমার হাউস স্টাফশিপ থাকে সেক্ষেত্রে সেই সাবজেক্টের ওপর প্রশ্ন করার চান্স বেশি, তাই সেই সাবজেক্টের ওপিডি বা এমার্জেন্সি ম্যানেজমেন্টগুলো একটু দেখে যেতে হবে। আচ্ছা, এরপর ওরা যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে যে তোমার এমবিবিএস যে বছরে তুমি পাশ করেছো আর যখন তুমি জিডিএমওতে ইন্টারভিউ দিতে যাচ্ছ সেটার মধ্যে যদি অনেকগুলো বছরের গ্যাপ থাকে, সেক্ষেত্রে তুমি তো এক্সপ্লেন করছো যে আমি এখানে কাজ করেছি, এই কাজ করেছি। তো তোমার যদি ক্যারিয়ারে একটা লং ওয়ার্ক গ্যাপ থাকে, যেমন অনেকের হয় যে এমডির প্রিপারেশন নেওয়ার জন্য হয়তো সে 2 বছর বা 3 বছর কোথাও কোনো কাজ না করে বাড়িতে বসে প্রিপারেশন নিয়েছে। তো এইটা কিন্তু ওনারা জিজ্ঞাসা করেন অনেকজনকেই যে তোমার এই মাঝখানে 2 বছর কি হলো, মাঝে 3 বছর কি করেছো। কারণ তুমি সেখানে সব অরিজিনাল ডকুমেন্টসগুলোও দিচ্ছ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা তোমার অ্যাপ্লিকেশনটাও ওনাদের হাতে রয়েছে তখন অলরেডি, যেখানে ওনারা দেখতে পাচ্ছেন যে তুমি কি কি মানে কাজ করেছো কোন কোন সময়। তো সেই ওয়ার্ক গ্যাপটা নিয়ে ওনারা প্রশ্ন করেন, এবং যদি তুমি বলো যে না ওই সময় কাজ করিনি, তো ওনারা কিন্তু জিজ্ঞেস করেন যে তাহলে এখন কেন তুমি জিডিএমওতে চাকরি করতে চাইছো। এই প্রশ্নগুলো কিন্তু জিজ্ঞেস করে। তো তোমরা নিজেদের মতো ভাবো যে কিভাবে সেগুলোর উত্তর দেবে, যে যেটা তোমার মনে হয় সেইভাবে উত্তরগুলো কিন্তু দিতে হবে। এগুলো পড়াশোনার প্রশ্ন নয়, এগুলো এমনি সাধারণ বুদ্ধির প্রশ্ন যে জিডিএমও চাকরি তাহলে এখন কেন করতে চাও। নেক্সট আমাকে যেটা জিজ্ঞাসা করেছিল এবং অনেককেই করে, যে চাকরিতে তুমি কতটা উইলিং করার জন্য, এটাও কিন্তু ওখানে দেখা হয়। যে তোমাকে যদি বাড়ি থেকে দূরে, সাপোজ কারোর বাড়ি কলকাতায়, তো তাকে হয়তো বলা হলো তোমাকে যদি পুরুলিয়ায় পোস্টিং দেওয়া হয় তুমি কি জয়েন করবে, এই ধরনের, বা অর্থাৎ বাড়ির থেকে দূরে নিজের কমফোর্ট জোনের বাইরে তুমি কাজ করতে কতটা আগ্রহী, এই প্রশ্নটা করা হয়। তো সেক্ষেত্রে তুমি আগ্রহী কি না সেটা তুমি বলবে। আমি যেরকম বলেছিলাম যে আমি জিডিএমও চাকরি করতে চাই কারণ আমার এখন চাকরি খুবই দরকার, সেই কারণেই করতে চাই, এবং আমি রুরাল সার্ভিস করতে চাই বলে, আর পোস্টিং যেখানেই দেওয়া হোক আমি জয়েন করব। তো এগুলো গেল বেসিক কোয়েশ্চেন। এরপর আমি বলি যে ওভারঅল বিভিন্ন ইন্টারভিউ দিয়ে এবং জিডিএমওর ইন্টারভিউ দিয়ে আমার যা অভিজ্ঞতা, যে ম্যাক্সিমাম ইন্টারভিউতে এই ধরনের প্রশ্নই করা হয়, সেই টপিকগুলো আমি একটু বলতে চাই। প্রথমেই বলি, বেশ কিছু ডিজিজ আছে যেগুলো কমানোর জন্য গভর্নমেন্টের বেস্ট কিছু গাইডলাইন রয়েছে এবং ট্রিটমেন্টের প্রোটোকল রয়েছে। তো তার মধ্যে এই প্রশ্নগুলো মোটামুটি আশা করা যায় সবার আগে টিবি। এগুলো অতি অবশ্যই, এগুলো বলতে না পারলে সেটা ভীষণই মানে লজ্জাজনক। তো এগুলো ট্রিটমেন্ট গাইডলাইন, ট্রিটমেন্ট প্রোটোকল বা প্রিভেনশনের যদি কিছু প্রোটোকল থাকে সেগুলো অবশ্যই জানতে হবে। তো তার মধ্যে অবশ্যই টিবি, লেপ্রসি, ম্যালেরিয়া,
ডেঙ্গু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, এবং ডেঙ্গুর থেকে অনেক রকম প্রশ্ন হয়, কারণ ডেঙ্গু এখন বেশ ভালোই হচ্ছে বেশ কিছু কিছু বছরে। ডেঙ্গু শক সিনড্রোম, তার ম্যানেজমেন্ট, এগুলো জিজ্ঞাসা করা হয়। ফাইলেরিয়ার ক্ষেত্রে প্রিভেনশনটাও জানতে হবে, যে কি কি মেজার আমি নেব। টাইফয়েড। আর উত্তরগুলো দেওয়ার সময় এইটা একটু মাথায় রেখে দেবে যে ওনারা তোমার কাছ থেকে এটাই এক্সপেক্ট করছেন যে তুমি অ্যাজ এ জিডিএমও একটা পিএইচসিতে বা একটা রুরাল হসপিটাল বা একটা ব্লকের হসপিটালে চাকরি করবে। তো সেক্ষেত্রে সেই ফেসিলিটিতে তুমি কি ট্রিটমেন্ট করবে সেটার ভিত্তিতে তোমার উত্তরটা দিতে হবে। যেরকম ডেঙ্গু শক সিনড্রোমে ধরো, তো বা অন্য যে কোনো ডিজিজের ক্ষেত্রে, তো একটা সার্টেন লিমিটের পর তুমি বলতেই পারো যে এটার পর আমি তাকে হায়ার সেন্টারে রেফার করব। কিন্তু তুমি যদি এইভাবেই কথার উত্তর দেওয়াটা শুরু করো কোনো একটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যে আমি সিটি স্ক্যান করব, এমআরআই করব, এই ব্লাড টেস্ট করব, তো তোমাকে কথাটা ভেবে বলতে হবে যে আমি একটা পিএইচসি বা বিপিএইচসিতে পোস্টিং থাকলে সেখানে এই ফেসিলিটিসগুলো অ্যাভেলেবেল না, সুতরাং আমাকে বেসিক প্রাইমারি ট্রিটমেন্টটা আগে দিতে হবে। তো এমার্জেন্সি ম্যানেজমেন্টের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রেখে উত্তর দিও। আর অবশ্যই গভর্নমেন্ট গাইডলাইন বা গভর্নমেন্ট প্রোটোকল যে ডিজিজগুলোর বললাম সেক্ষেত্রে এটা মানে ম্যাটার করছে না। আচ্ছা, আর যেটা ভেক্টর বর্ন ডিজিজ যতগুলো রয়েছে সেই ডিজিজগুলোর ক্ষেত্রে যে ইনসেক্টের নাম বা যে ভেক্টর দিয়ে সেটা হয় সেটার নাম, তার ড্রাগ অফ চয়েস কি, এবং তার প্রিভেনশনের জন্য কি করা যেতে পারে। কারণ প্রিভেনশনটা রুরালে যখন ট্রিটমেন্ট করা হয় তখন ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং তার জন্য অনেক রকম হেলথ প্রোগ্রাম, অনেক রকম মেজার গভর্নমেন্ট নিয়ে থাকে, এবং সেই কাজগুলো কিন্তু তখন জিডিএমওদেরকে বা বিএমওইচদেরকে তখন দেওয়া হয় এবং সেগুলো করতে হয় ব্লকে। তো সেই প্রশ্নগুলো কিন্তু এক্সপেক্ট করাই উচিত ওখানে, যে এই ভেক্টর বর্ন ডিজিজের, এবং এগুলোর ওপর প্রচুর ট্রেনিংও দেওয়া হয় মেডিকেল অফিসারদেরকে, তো ওনারা ওই ধরনের প্রশ্ন কিন্তু করতে পারেন। আর এই সমস্ত ক্ষেত্রগুলোতে যে কখন আমি হায়ার সেন্টারে রেফার করব, কখন আমি ডিস্ট্রিক্টে ইনফর্ম করা আমার উচিত, এই ধরনের একটু বলতে পারলে সেটা অবশ্যই খুব ভালো ইমপ্রেশন ক্যারি করে। আর এমার্জেন্সি ম্যানেজমেন্ট হিসেবে অবশ্যই তার তো বলার কোনো শেষ নেই, কিন্তু তবুও বেসিক কয়েকটা মানে শুধু জিডিএমও নয়, মানে যে কোনো ইন্টারভিউ দিতে গেলেই আমার মনে হয় এই জিনিসগুলো একটু দেখে যাওয়া উচিত। হয়তো না দেখে গিয়েও বলে ফেলবে বেশিরভাগ মানুষ, এগুলো ঠিকই বলবে বেশিরভাগ যারা এমবিবিএস কমপ্লিট করে এসছেন, যে পয়জনিং। ফার্স্ট, পয়জনিং, নানা রকমের পয়জনিং। আমাকে যেমন অর্গ্যানোফসফরাস পয়জনিং থেকে একটু প্রশ্ন করেছিল। আচ্ছা, স্নেক বাইট, অ্যানিম্যাল বাইট, যেমন ধরো কুকুর, বিড়াল বা এই ধরনের যে অ্যানিম্যাল বাইটগুলো রয়েছে, তো সেক্ষেত্রে এআরভির যে রেজিমেন্ট ক্যাটেগরি 1, 2, 3, তারপর ফাইল্যাক্সিস, আবার যদি সেকেন্ড টাইম বাইট হয় তখন তোমার কটা ডোজ লাগবে, কি তার শিডিউল, এই জিনিসগুলো বেসিক, এবং এগুলো ছাড়া জিডিএমওতে ট্রিটমেন্ট করা যায় না। তো এইটা গেল অ্যানিম্যাল বাইট। এর সঙ্গে রয়েছে এএমআই, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশন, অ্যানজাইনা, আর এজির যে সাম ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন, প্রত্যেকটার কী কী ম্যানেজমেন্ট লাগে, কারণ এগুলো খুব ভীষণ কমন কেস। তো এগুলো ডব্লিউএইচওর গাইডলাইন অনুযায়ী যে ট্রিটমেন্ট রয়েছে সেগুলো জানতে হবে। আর নিউমোনিয়া, বাচ্চাদের নিউমোনিয়া, তার যে স্টেজগুলো রয়েছে, যে ফাস্ট ব্রেদিং বা কোনটা কীভাবে দেখা হয়, সেই জিনিসগুলো ভীষণই ইম্পর্ট্যান্ট, কারণ এগুলো দেখে কখন রেফার করবে, কখন তোমার হসপিটালে রেখে ট্রিটমেন্ট করবে, কি দেবে না দেবে সেগুলো ডিপেন্ড করে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, আর নিউবর্ন রিসাসিটেশন ভীষণ ইম্পর্ট্যান্ট। আপগার স্কোর, প্রচুর লোকে জিজ্ঞেস করে আপগার স্কোরের কোয়েশ্চেন, শুধু জিডিএমও নয়, যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে। আচ্ছা, এরপর আরেকটা জিনিস বলি, যে জিডিএমওর সময় যিনি বা যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের মধ্যে যদি গাইনোকোলজিস্ট কেউ থাকেন, তাহলে লেবারের কোয়েশ্চেন, তো নর্মাল লেবারের কোয়েশ্চেন তো জিজ্ঞেস করবেই, এটা ধরে নেওয়া উচিত। আর নর্মাল লেবারের কোয়েশ্চেন এমনিও তোমায় জিজ্ঞেস করতে পারে, কারণ অ্যাজ এ জিডিএমও নর্মাল ডেলিভারি তোমায় জানতে হবে। তো নর্মাল লেবারের এনিথিং অ্যান্ড এভরিথিং বেশ ভালো করে ডিসি দত্ত হোক বা অন্য কোনো পছন্দের বই থেকে সেটা কিন্তু ভালো করে দেখে যেও। আর নর্মাল লেবারের ক্ষেত্রে
কখন পেশেন্ট রেফার করবে এটাও ভীষণ ইম্পর্টেন্ট। তো ডেফিনেটলি যেগুলো সিজারিয়ান সেকশনের ইন্ডিকেশন, যেখানে নর্মাল ডেলিভারি পসিবল নয়, সেগুলোই রেফারেল করা হয়। এবং সেই কেসগুলো একটু জেনে রাখতে হবে যে এইগুলো দেখলে তখন আমি পেশেন্টকে রেফার করব উইথ দিস সাপোর্ট অর দ্যাট সাপোর্ট, সেটা তোমাকে বলতে হবে। আর অর্গানোফসফরাস পয়জনিং বললাম। আচ্ছা, ভীষণ ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে ন্যাশনাল ইমিউনাইজেশন স্কেডিউল। ন্যাশনাল ইমিউনাইজেশন স্কেডিউল যেটা রয়েছে ওটা অবশ্যই ভালো করে একদম মুখস্থ করে যাবে। আর ভ্যাকসিনগুলোর ব্যাপারে একটু অল্প বিস্তর, যে কোনটা লাইভ ভ্যাকসিন কোনটা না, এগুলো একটু জেনে যাবে। কোনটা কতদিন পর্যন্ত ম্যাক্সিমাম দেওয়া যায়, কোনটা কোন সময় দেওয়া হচ্ছে, এই কোয়েশ্চেনগুলো ভীষণ এক্সপেক্টেড। আর আরেকটা জিনিস আমার মনে হয়েছে, আমাকে জিজ্ঞেস করেনি কিন্তু অন্য লোকেদেরকে শুনেছি জিজ্ঞেস করে, সেটা হচ্ছে আউটব্রেক ম্যানেজমেন্ট। এটাও জিজ্ঞেস করে, কারণ আউটব্রেকগুলোতে আমাদের ব্লকে নানা ধরনের কাজ করতে হয়। সেটা ক্যাম্প হতে পারে বা নানা ধরনের, তখন গভর্নমেন্ট যে আমাদেরকে দেয় নির্দেশগুলো সেই অনুযায়ী কাজ করতে হয়। তো যেমন ধরো ফ্লাডের সময় কিভাবে প্রিপেয়ার, মানে কি কি প্রিপারেশন লাগবে, কি কি ডিজিজগুলো তখন বাড়বে, কি কি মেডিসিন স্টক করতে হবে, এই ধরনের কিছু কোয়েশ্চেনও কিন্তু করেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে যদি কমিউনিটি মেডিসিনের কেউ সেই সময় ইন্টারভিউ জায়গাতে থাকেন, তাহলে এই প্রশ্নগুলো করার চান্স আরও বেশি, ফ্লাড ম্যানেজমেন্ট এই ধরনেরগুলো। আরও যেটা আমি বলবো সেটা হচ্ছে যে কলেরারও আউটব্রেক হয়, যখন হয় তো কলেরার কোয়েশ্চেন আসতে পারে। আর হচ্ছে তোমার ডেঙ্গু, কিছু কিছু সময় ডেঙ্গু এত বেশি হয় যে ডেঙ্গুর জন্যেও স্পেসিফিক কিছু প্রিপারেশান লাগে, তো সেইগুলো একটু লাগবে। আর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সিফিলিস, গনোরিয়া, এগুলো থেকে খুব একটা প্রশ্ন করা হয় এমনটা নয়, কিন্তু একটুখানি প্রিভেনশন বা সতর্কতার জন্য কি কি দরকার সেগুলো একটু দেখে যেও। আর যেগুলো একেবারেই জিজ্ঞাসা করে না সেগুলো বলে দেওয়া উচিত, যে স্কিনের কোয়েশ্চেন, সাইকিয়াট্রির কোয়েশ্চেন, অর্থোপেডিক্স, রেডিওলজির কোয়েশ্চেন, জেনারেল সার্জারির কোয়েশ্চেন, এগুলো সেরমভাবে জিজ্ঞেস করে না। প্রি ক্লিনিক্স, প্যারাক্লিনিক্সের বিভিন্ন সাবজেক্টের যেগুলো অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এই সমস্ত যেগুলো, হ্যাঁ কমিউনিটি মেডিসিনের কিছু কিছু কোয়েশ্চেন অবশ্যই আসে যেগুলো বললাম। আর বাদ বাকি এই সাবজেক্টগুলোর কোয়েশ্চেন সেভাবে কখনো জিজ্ঞেস করে না, কারণ একদম প্রাইমারি লেভেলে, একদম গ্রাসরুট লেভেলে এই ধরনের সাবজেক্টগুলোর কোনো ফেসিলিটি তো সেভাবে অ্যাভেলেবেল থাকে না, এগুলো একটু বড় হসপিটালে থাকে, তাই এই ধরনের প্রশ্নগুলো জিডিএমওর ইন্টারভিউতে এক্সপেক্টেড নয়। তো এই গেল জিডিএমওর মোটামুটি, যেগুলো দেখে গেলে একটু সুবিধে হতে পারে। স্টিল যে কোনো ইন্টারভিউ সবসময়ই একটা সারপ্রাইজ, সেখানে ইন্টারভিউ হওয়ার আগে পর্যন্ত কি প্রশ্ন করবে কি প্রশ্ন করবে না এটা সঠিকভাবে বলা যায় না। তো যেটুকু আমার অভিজ্ঞতা সেই অনুযায়ী শেয়ার করলাম। যদি এ বিষয়ে আর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানিও, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেটার আনসার দিতে। থ্যাংক ইউ।